এখান থেকে এই সমস্ত কাজে উদ্বুদ্ধ হয়েছে ওই একই জায়গা থেকে এই রুবেল এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েছে এবং সে আমাদের কাছে স্বীকার করেছে। 2013 সালে ব্লগার রাজীব হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জড়িত থাকার অভিযোগ ওঠে। প্রথম, সেই হত্যাকাণ্ডে জড়িত কি সবাই ধরা পড়েছে? সেই বিচারই বা কোন অবস্থায় আছে এখন প্রক্রিয়া? সেই মামলার অভিযোগপত্র আদালতে দায়ের করা হয়েছে। অভিযোগপত্র আদালতে দায়ের করা হয়েছে। এই সব বিচার প্রক্রিয়া শুরু হবে। এই সব ঘটনার সাথে যতটা ওই বেহেস্তের লোভ বা বেহেস্তের টিকিট জড়িত, সাক্ষাৎ কোনো টাকা পয়সার লেনদেন বা অন্য কোনো বিষয়ে জড়িত থাকার খবর কি আপনাদের কাছে আছে জনাব নাজমুল আলম? যে টাকা পয়সা দিয়ে কাউকে উদ্বুদ্ধ করা হচ্ছে এরকম কোনো কিছু? না, না, এ পর্যন্ত যারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে আমরা এই ধরনের আর্থিক বিষয়ে কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি। জনাব নাজমুল আলম, আপনাকে ধন্যবাদ। নিবন্ধন দিতে টানা 5 বছর ধরে যাত্রা উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবে এবার অংশ নিয়েছে 19টি দল। এর আগে 5 দফায় 61টি দলকে নিবন্ধন দেওয়া হলেও নানা অভিযোগ পাওয়ায় এবার বাড়তি সতর্কতা নিয়েছে যাত্রা উন্নয়ন কমিটি। সে লক্ষ্যে স্থানীয় পর্যায় থেকেও নেওয়া হচ্ছে তথ্য। যাত্রা শিল্প উন্নয়ন নীতিমালা 2012 বাস্তবায়ন ও যাত্রা দল নিবন্ধন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল 4 দিনের ষষ্ঠ যাত্রা উৎসব 2014। একাডেমির স্টুডিও থিয়েটার হলে উৎসবে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার 19টি দল। প্রতিদিন 5টি করে পালা প্রদর্শিত হওয়ার কথা থাকলেও শেষ দিনে মঞ্চে আসে 3টি দল। 3 বিচারকের মূল্যায়নের উপর ভিত্তি করে দেয়া হবে নিবন্ধন। এর আগে 5 দফায় নিবন্ধন দেয়া হয় 61টি দলকে। নিবন্ধিত দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ায় এবার স্থানীয় পর্যায় থেকেও তথ্য নেবে নিবন্ধন দেয়া যাত্রা উন্নয়ন কমিটি। এই নিবন্ধিত দলগুলো যখন মাঠে গিয়ে গ্রামেগঞ্জে গিয়ে যাত্রা করে তখন তারা কেমন করে এটা সম্পর্কে আমাদের খুব সম্যক ধারণা নেই। জেলা চেয়ারম্যান, সাংসদ, তারপর প্রশাসন প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা নজর রাখতে হবে। তা নইলে শুধুমাত্র এখান থেকে একটা নিবন্ধন দেওয়া হলো তাহলে যাত্রার খুব একটা উন্নতি হবে। জাতীয় টাস্ক ফোর্স করা দরকার। যেখানেই যাত্রা হচ্ছে সেখানে হঠাৎ করে সেই টাস্ক ফোর্স সেখানে যাবে, দেখবে যে ঠিক মতো করছে কিনা। যখনই ডিসি সাহেবরা পারমিশন দিচ্ছেন তখনই যদি একটা করে কপি দেয় শিল্পকলাকে যে এইখানে যাত্রা পারমিশন হচ্ছে, তখন শিল্পকলা একাডেমি কিন্তু সেগুলো মনিটর করতে পারে। এদিকে উৎসবে অংশ নেওয়া শিল্পীরা জানালেন যাত্রা মঞ্চায়নের নানা সমস্যার কথা। বললেন এ দফায় নিবন্ধন পেলে পালা উপস্থাপনে প্রশাসনিক কোনো সমস্যায় তাদের আর পড়তে হবে না। পারমিশনের এমনই একটা সমস্যা হয় যে পারমিশনের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়, ঘুরতে হয়, বা অনেক সময় টাকা পয়সারও প্রয়োজন হয়ে দাঁড়ায়। কখন পুলিশ আসবে এই একটা ভয় থাকে। আর নিবন্ধনটা হওয়ার পরে তখন কিন্তু এই ভয়টা থাকে না। জেল থেকে বলছি মানবী দেবী, সাত পাকে বাধা, বাহরাম বাদশার মতো পালা মুগ্ধ করেছে দর্শকদের। নিবন্ধন পেলে এসব পালা সারা দেশের মঞ্চে আনার প্রত্যাশার কথা জানিয়েছে শিল্পীরা। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নাট্যকার ও লোক সংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া। তার কাছে আমরা বিস্তারিত শুনবো যে রুটি রুজির দিকটি যদি আমরা বিবেচনায় নেই তাহলে যাত্রাদল গঠন ও পরিচালনা প্রদর্শন এখন কতটা লাভজনক? জনাব সাইমন জাকারিয়া। অবশ্যই যাত্রা দল গঠন এবং পরিচালনা লাভজনক শিল্প হতে পারে, কিন্তু আমাদের এখানে যেমন আমি একটু আগেই আপনাদের সংবাদে দেখছিলাম যে যাত্রা দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে শিল্পকলা একাডেমি যে প্রক্রিয়ায় নির্বাচন করছেন নিবন্ধন করার জন্য, এটা আমার কাছে খুবই একটা হাস্যকর একটা পদ্ধতি মনে হয়েছে। কারণ এই কারণে যে যাত্রা দলকে আমন্ত্রণ করা হচ্ছে যে আমার বাড়িতে এসে তুমি অভিনয় করো, তোমাদেরকে দেখে আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশন দিব। কিন্তু আসলে যে প্রক্রিয়া হওয়া উচিত ছিল, বাংলাদেশে যে যাত্রা দলের অভিনয় হয় বিভিন্ন অঞ্চলে, সেই সব জায়গায় যে এই নির্বাচকদের যে দলগুলোকে নির্বাচন করায় সেটা বেশি যৌক্তিক এবং বেশি বৈজ্ঞানিক এবং বেশি আধুনিক পদ্ধতি হতে পারত। আর যাত্রা দলের মূল যে সমস্যা, আমি গত প্রায় 21 বছর ধরে এই গবেষণায় নিয়োজিত আছি। আমি নিজে একদম আমার বাড়ির সামনেই একটা মাঠে যাত্রাপালা হতো, সেখানে মায়ের সঙ্গে এবং পরিবারের সদস্যের সঙ্গে অনেকটা কোলে বসে যাত্রা দেখতাম।
এখন সেই পরিস্থিতি কিন্তু গত 10 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমি দেখেছি একদম পাল্টে গেছে। তার মানে যাত্রার যেটা শিল্পিত রূপ সেটা কিন্তু আমরা আর দেখছি না। কিন্তু যাত্রার এর কারণ অনেকগুলো আছে, যেমন যাত্রায় সুশিক্ষিত কোনো অভিনয় শিল্পীকে আমরা দেখি না, যাত্রায় কোনো নতুন পালা রচনার অভিজ্ঞতা আমরা দেখি না, যাত্রায় যেসব বিনিয়োগকারী আসছেন তাদের ভিতরে কোনো শিক্ষা দীক্ষা মেধা এইসব বিষয়গুলো আমরা একদমই পর্যবেক্ষণ করছি না। যেমন আমরা যাত্রার প্রণম্য গুরু হিসাবে দেখি একদম অমলেন্দু বিশ্বাসকে এবং তার পরিবারের সদস্যদেরকে। যাত্রার যদি পশ্চিমবঙ্গের উদাহরণে যায় উৎপল দত্তের কথা বলতে হবে, কিন্তু আমাদের দেশের গত 10 বছরের অভিজ্ঞতার ভিতরে এই ধরনের কোনো যাত্রা শিল্প ব্যক্তিত্ব বা নাট্য ব্যক্তিত্ব যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, পেশাগতভাবে যুক্ত হচ্ছে কিনা, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তারপরেও যে যাত্রা টিকে আছে, সেই টিকে থাকার আসলে মূল জায়গাটি কি? আমরা কিছুটা টিকে থাকতে দেখছি যাত্রাকে, আপনার কাছে কি মনে হয়? আসলে যাত্রার যেটা আপনি প্রশ্ন করেছিলেন আগের প্রশ্নে, যে যাত্রার একটা অর্থনৈতিক গুরুত্বের জায়গা থেকে যাত্রার শিল্প হিসাবে টিকবে কিনা, সেই জায়গা থেকে যাত্রা কিন্তু হ্যাঁ একটা হচ্ছে, কিন্তু যাত্রার নামে সেটা যাত্রা পালা হচ্ছে কিনা সেটা আমার সন্দেহ আছে। কারণ আমরা গত 10 বছরে নতুন কোনো পালা রচিত হয়েছে কিনা আমার জানা নেই। যেমন আজকেই যে পালাগুলোর বর্ণনা দেওয়া হলো, যে নাম বলা হলো, সেই পালাগুলোর নাম আমরা প্রায় 30-40 বছর ধরে শুনে আসছি যে এই পালাগুলোই হচ্ছে। কিন্তু এই যাত্রাপালা রচনার দিকেও কিন্তু আমাদের মনে হয় যে আধুনিক নাট্যকারদের এগিয়ে আসা দরকার, নাট্যশিল্পীদের। যেমন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ত্রিশাল জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ আছে। এখন সেই সব বিভাগ থেকে যে সুশিক্ষিত অভিনয় শিল্পীরা, নির্দেশকরা বেরোচ্ছেন, তারা যদি এই শিল্পে এগিয়ে আসতেন এবং আমাদের দেশের যেসব শিল্পপতিরা আছে তারা যদি এই শিল্পের জন্য তাদের বিনিয়োগ করতেন এবং পেশাগতভাবে এইসব সুশিক্ষিত নাট্যশিল্পীদের নিয়ে যাত্রাপালার দল গঠন করতেন, তাহলে সেটা সব থেকে যৌক্তিক এবং সব থেকে আধুনিক একটা শিল্প মাধ্যম হিসেবে স্বীকৃতি পেত। এবং আমার মনে হয় যে সেটাই যাত্রা শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, যাত্রা শিল্পের শিল্পিত মানকে বিকাশের জন্য সেটাই সব থেকে ভালো পন্থা হতে পারত। জনাব সাইমন জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।